প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের ইংলিশ ফর টিচার্স ব্যাচের আজকের বেসিক থ্রি বলেন বা 2 বলেন, আমাদের এই বেসিক ক্লাসটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ক্লাসটাতে আমরা অত্যন্ত ভাইটাল দুটো ইস্যু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। একটা হলো টু বি অ্যাজ মেইন ভার্ব আর টু বি অ্যাজ প্রিন্সিপাল ভার্ব প্লাস বেসিক ট্রান্সলেশন। ওকে, এই দুটো বিষয় নিয়ে আমরা আমাদের আজকের পুরো আলোচনাটা আপনাদের সাথে করবো আর কি ইনশাল্লাহ। তো যদি এই পুরো ক্লাসটা দেখেন ইনশাল্লাহ টু বি ভার্ব বা বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে থাকলে কোন ধরনের আচরণ করতে পারে বা তার আচরণটা কেমন হওয়া উচিত এই বিষয়ে ডিটেইলড ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। প্লাস বেসিক ট্রান্সলেশনের কিছু তথ্য পেয়ে যাবেন, স্পেশালি রিডিং বলেন, রাইটিং বলেন, সব ক্ষেত্রে এটা কাজে লাগে। হ্যাঁ ডিয়ার, তো এই বিষয়টা নিয়ে এখন আমাদের কথা হবে ইনশাল্লাহ। তো আসেন, আমরা অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা আসেন মূল আলোচনায় চলে যাই। ওকে ডিয়ার, আব্দুল আজিজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন, আমরা শুরুতে দেখবো টু বি ভার্বটা কিভাবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। তো তার আগে আমাকে আপনারা একটু ছোট্ট করে বলেন, দেখেন তো আমি যদি দুটো বাক্য লিখি, ধরে নেন আমি একটা বাক্য লিখলাম, হি ওয়াজ আ কার্পেন্টার। এইখানে এই যে ওয়াজ ভার্বটা আপনাদের কাছে কি মনে হয়, এটা কি অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? বি নাম্বার, হি ওয়াজ হেল্পিং আ কার্পেন্টার। কার্পেন্টার মানে হলো কাঠমিস্ত্রি। তো প্রথম বাক্যেও আমরা ওয়াজ দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাক্যেও আমরা ওয়াজ দেখতে পাচ্ছি। তো আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হলো বি ভার্ব। তো আপনাদের কাছে আসলে কি মনে হয়, এইটাও তো বি ভার্ব, এইটাও তো বি ভার্ব, এই দুটো ভার্বের মধ্যে কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব আপনাদের কাছে কি মনে হয়? সাজিদুর রহমান, মিল্টন ভাই, মফিদুল ভাই, এই তো মাশাআল্লাহ, রায়হান ভাই বলতেছেন ফার্স্ট ওয়ান মেইন ভার্ব। জি ডেফিনেটলি, এই এতটুকু ওয়াজ আমরা যদি দেখি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মাঝখানে ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব নাই। সো এইটাই আমাদের মেইন ভার্ব। আপনি বলতে পারেন এইটাই আমাদের প্রিন্সিপাল ভার্ব। বা এই বাক্যটাতে যদি আপনি তাকান, এই যে দেখেন সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়াও ওয়াজটা জাস্ট এই হেল্পের সাথে আইএনজি যোগ করতে বা কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হেল্প করেছে। সো এটা একটা হেল্পিং ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। আর এখানে হেল্পিংটা হচ্ছে মেইন ভার্ব, এটার আরেকটা নাম হলো প্রিন্সিপাল ভার্ব। সো আপনি মেইন ভার্ব বলেন আর প্রিন্সিপাল ভার্ব বলেন, আমাদের আজকের আলোচনায় আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই টু বিটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কিভাবে কাজ করে বা তার কাজের ধরনটা কি, এই বিষয়টা নিয়ে ডিটেইলড আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আসেন, অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই বিষয়গুলো স্পেশালি যারা টিচার্স, হ্যাঁ যারা শিক্ষক, তাদেরকে এই বিষয়গুলো একদম ডিটেইল জানতে হয়। খুবই দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অনেকে এই বিষয়গুলো ডিটেইল আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখাই না, অথবা আমাদের বইগুলোতে এই বিষয়ের ডিটেইল থাকে না। এই ডিটেইল না থাকার কারণে আমরা প্রপার তথ্যটা স্টুডেন্টদের সাথে দিতে পারছি না। তো আসেন ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনায় পুরো বিষয়টা একদম ঝাঁকানাকা ভাবে শিখে ফেলবো আমরা। তো একটু খেয়াল করেন, আমি আপনাদের জন্য টু বি অ্যাজ মেইন ভার্ব বা টু বি অ্যাজ প্রিন্সিপাল ভার্ব এটা লিখে রেখেছি। তো এখানে মাথায় রাখবেন, টেন্স অনুযায়ী বি ভার্বগুলোকে ভাগ করলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সে আপনারা পাবেন। আমরা এই জায়গাটাতে দেখতেছি টাইপস অফ টু বি ভার্ব। টু বি ভার্বগুলোকে আপনি তাদের ব্যবহারের ধরন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দেয়ার ইউজেস, তাদের ইউজেস অনুযায়ী দুইটা ভাগে ভাগ করতে পারবেন। একটা হলো টাইমলেস টু বি ভার্ব, খুব ইম্পর্টেন্ট ভাইটাল বিষয়। আপনি আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান বইগুলোর শতকরা 10% বইও আপনি এই তথ্যগুলো এত ক্লিয়ারলি সাজিয়ে দেওয়া দেখবেন না। ঠিক আছে ডিয়ার? তো দেখেন, একটা হচ্ছে টাইমলেস টু বি ভার্ব আর আরেকটা হলো টাইম বেসড টু বি ভার্ব। টাইমলেস টু বি ভার্ব গুলো আমরা সচরাচর খুব বেশি ব্যবহার করে আসছি, যেমন প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। আমি শ্যাল বিটাকে হালকা করে কেটে দিয়েছি, এই কাটা কাটা নয়। ওকে ডিয়ার, এই কাটা কাটা নয়। ধন্যবাদ সাইফুল ভাই।
আসিফস কিংডম ভাই লেখছে শেয়ার দিলাম গুরু, ধন্যবাদ জুবাইর ভাই, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই দুর্দান্ত লাইভ ক্লাসটা, অত্যন্ত ইনফরমেটিভ লাইভ ক্লাসটা কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে, বা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস করছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও বিষয়গুলো খুব নর্মাল মনে হচ্ছে, একটু পরে বুঝবেন এই নর্মাল জায়গাগুলোতে কিভাবে আপনার কাছে অ্যাবনর্মালিটি চলে আসবে। ঠিক আছে, খুব রাফ এন্ড টাফ মনে হইতে পারে, সুপার ডুপার কিছু আলোচনা করব আমরা। তাহলে দেখেন টাইমলেস বিভার্ব গুলো হচ্ছে am, is, are, was, are, shall be, will be, but we will use only will be। ওকে, মডার্ন ইংলিশের কনটেক্সটে শ্যাল এর ব্যবহার তেমন একটা নাই বললেই চলে। এইবার আসতেছে টাইম বেসড। টাইম বেসড বিভার্ব গুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে am, is, are যেভাবে ব্যবহার করছেন এটা ওইভাবে ব্যবহৃত হবে, তবে এটা শুধু বিন না, এটা হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার এর মতো করে ব্যবহার করব হ্যাড বিন। ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। চাইলে শ্যাল হ্যাভ বিন লিখতে পারেন, আমি লিখবো না, তাই আমি হালকা করে কেটে দিয়েছি। এই কাটা কাটা নয়, ঠিক আছে। রূপেন চ্যাটার্জি ভাই, ভালো আছি ভাইজান। আচ্ছা, তাহলে আমারে একটু কষ্ট করে আপনি এই লাইনটা এবং এই লাইনটা মুখস্থ করে দিবেন। তো আপনি মাথায় রাখেন টাইম বেসড হলে বিন যুক্ত থাকবে, সে হ্যাভ বিন বলেন, হ্যাজ বিন বলেন, হ্যাড বিন বলেন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, যাই বলেন, এটা টাইম যুক্ত থাকবে। ওকে ডিয়ার, এইবার আসেন এই যে বিভার্বগুলোকে আমরা দেখলাম, কোন সেন্টেন্সে আপনি যদি এদেরকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে লিখে রাখেন, আপনি যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিভার্বগুলোকে লিখে রাখেন, সেক্ষেত্রে আপনি এটাকে তিনটা স্টাইলে বা তিনটা স্ট্রাকচারে ব্যবহার করতে পারবেন। বিভার্বগুলোর কাজ মূলত তিনটা। হ্যাঁ, মাথায় রাখেন, ইনশাআল্লাহ মারাত্মক কাজে আসবে। সেটা হচ্ছে কোন সেন্টেন্সে টু বি ভার্বটা যদি মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, তাহলে সেই টু বি ভার্বটা সর্বসাকুল্যে তিনটা কাজ করতে পারে। নাম্বার ওয়ান, সে সাবজেক্ট কি অর্থাৎ সাবজেক্টের পরিচয় প্রকাশ করতে পারে। নাম্বার টু, সাবজেক্ট কেমন অর্থাৎ সাবজেক্টের দোষ গুণ অবস্থা এটা প্রকাশ করতে পারে। নাম্বার থ্রি, সাবজেক্ট কোথায় অর্থাৎ সাবজেক্টের অবস্থানটা কোথায়, সাবজেক্ট ঠিক কোন জায়গাটাতে বর্তমানে আছে, অতীতে কোথায় ছিল, ভবিষ্যতে কোথায় থাকবে, এইটা প্রকাশ করাই হলো মূলত বিভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকলে এই তিনটা কাজই হলো বিভার্বের কাজ। তো বিভার্ব মূল ভার্ব হিসেবে থাকলে এই তিনটার বাহিরে কাজ করবে না। তাহলে কাজটা কি কি? এক, সাবজেক্ট কি বা সাবজেক্টের পরিচয় কি সেটা প্রকাশ করা, সাবজেক্টের দোষ গুণ অবস্থা প্রকাশ করা, সাবজেক্ট কোন স্থানে আছে ছিল থাকবে সেটা প্রকাশ করা। মাথায় রাখেন বিভার্ব কিন্তু দুই রকমের হয়, টাইমলেস এবং টাইম বেসড। আমরা দেখে আসছি বিভার্বগুলো দুই রকমের হয়, টাইমলেস, টাইম বেসড। তাদের ব্যবহার হলো আবার তিন রকমের। এগুলো মাথায় রাখেন কিন্তু ভাই, হ্যাঁ, এগুলো নিয়ে খেলতে হবে সোজা কথা। ওকে, খেলা হবে সোজা কথা। ইংলিশ পয়েন্ট জিজ্ঞেস করতে, স্যার ব্যাক পেইন কমছে ভাই, ইটোরিক্স খেয়ে ক্লাস নিচ্ছি বুঝছেন। আচ্ছা, দোয়া করেন, মানে বেশ অসুস্থ আর কি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। গতকালকে ব্যাক পেইনের কারণে ক্লাসটা নিতে পারি নাই। আচ্ছা, তাহলে শুরু করি আমরা, এবার পরের অংশে চলে যাই। তাহলে দেখেন সাবজেক্ট কি এটা যদি প্রকাশ করতে চান, কেমন প্রকাশ করতে চান, কোথায় প্রকাশ করতে চান, তাহলে স্ট্রাকচারটা কি হবে দেখেন। আমি জাস্ট এইখানে বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি। আমরা চাইলে এগুলোকে এক্সটেন্ডেড করা যাবে, হ্যাঁ, চাইলে এগুলোকে এক্সটেন্ডেড করা যাবে, আরো বড় বড় করে দেওয়া যাবে, আমরা আপাতত যাচ্ছি না। তো দেখেন নাম্বার ওয়ান, আপনি যদি সাবজেক্ট কি এটা প্রকাশ করতে চান, তাহলে স্ট্রাকচারটা হবে, প্রথমে আপনি সাবজেক্টটাকে লিখে ফেলবেন, এরপরে টু বি ভার্বটাকে লিখবেন, আর কোনো ভার্ব লেখা যাবে না, তারপরে লিখতে হবে ডিটারমিনার, এরপরে নাউন। এই নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ডিটারমিনার লেখা আবশ্যক। আই রিপিট, ইফ দ্য নাউন ইজ সিঙ্গুলার, যদি সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার কমন নাউন হলে আর কি, ঠিক আছে, প্রপার নাউন হলে আবার হবে না। সিঙ্গুলার কমন নাউন হলে ডিটারমিনার লিখতেই হবে মাস্ট। যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে ডিটারমিনার লাগে না। যেমন আই অ্যাম সুমন, এই যে দেখেন আমি সিঙ্গুলার নাউন ব্যবহার করছি, বাট I don't have to use any determiner here. আমাকে এখানে কোনো ডিটারমিনার ব্যবহার করতে হয় নাই। বাট আমি যদি এখানে বলি I am teacher, আমি কিন্তু এটা বলতে পারবো না। কমন নাউন সিঙ্গুলার হলে সামনে একটা ডিটারমিনার থাকা বাধ্যতামূলক। ডিটারমিনার নিয়ে ডিটেইল ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, একদম ডিটেইল ক্লাস হবে। সো দেখেন ডিটারমিনার বলতে আপাতত মাথায় রাখেন সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এগুলো নিয়ে আমি হিউজ পরিমাণের ইউজ নিয়ে ক্লাস নিয়েছি, হ্যাঁ, আপাতত মনে রাখেন এতটুকু। আচ্ছা, এবার আপনি যদি সাবজেক্ট কেমন বোঝাতে চান, দেখেন এখানে কিন্তু বিভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, তার মানে এটাই মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট লিখবেন, টু বি ভার্ব লিখবেন, এরপরে অ্যাডজেক্টিভ লিখে দিবেন। এইখানেও দেখেন বিভার্ব ছাড়া আর কোনো ভার্ব নাই, তার মানে বিভার্বটা প্রিন্সিপাল ভার্ব। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করেন কিন্তু, হ্যাঁ,
এইটা নিয়ে যারা আমাদের ইংলিশ ফর টিচার্স ব্যাচের স্টুডেন্ট আছেন, এটা নিয়ে আপনাদের শুক্রবার বা শনিবারে আমি প্রেজেন্টেশন দিতে দেবো, কিন্তু প্রেজেন্টেশন এটা দিতে হবে। তো আমাদের যারা স্টুডেন্টস রয়েছেন আপনাদেরকে এটা প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা, সো মনোযোগ সহকারে দেখেন, সাবজেক্ট কোথায় বোঝাতে গেলে এক্ষেত্রেও আপনি সাবজেক্ট লিখবেন, তারপরে টু বি ভার্বটা লিখবেন, এরপরে আপনি প্রেপোজিশন প্লাস নাউন লিখতে পারেন, অথবা সাবজেক্ট কোথায় বোঝানোর জন্য আপনি সাবজেক্ট লেখার পরে টু বি ভার্বটা লিখবেন, প্লাস এরপরে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস জিনিসটা কি? এই যে ভার্বকে আপনি যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, উত্তরে যা পাবেন সেটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস, লাইক হিয়ার, ডিয়ার ইত্যাদি। ওকে, এইটা আমরা মাথায় রাখি। তো আমি এক কাজ করি, এইখানে আপনাদেরকে ছোট ছোট দুই একটা বাক্য লিখে দেই। যেমন ধরেন আমি ছোট ছোট দুই একটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই দিই। ধরেন আমি একটা নাম লিখলাম রানা। তো রানা হলো আমাদের সাবজেক্ট। আপনি জিজ্ঞেস করলেন যে ভাই রানা কি, অর্থাৎ রানার পরিচয় জানতে চাই। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি রানা ইজ আ টিচার। রানা একজন শিক্ষক। তো রানা একজন শিক্ষক, এইখানে খেয়াল করেন তো, রানা হলো সাবজেক্ট, এই যে দেখেন টু বি ভার্ব মূল ভার্ব হিসেবে আসছে, এরপরে ডিটারমিনার, তারপরে নাউন। তাহলে রানা কি? এই যে রানার পরিচয় পাওয়া গেছে। আমি চাইলে কিন্তু এখানে আরো অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারি। আমি বলতে পারি রানা ইজ আ প্রমিনেন্ট টিচার। হ্যাঁ, আবার আমি রানা ইজ আ প্রমিনেন্ট টিচার এটা বললাম না, আপাতত এই পর্যন্ত দেখেন। হ্যাঁ, এরপর আমরা বাক্যগুলোকে টেনে হিসেবে অনেক বড় করব। আমি আপনাদেরকে দেখাবো বাক্য শুরু করবেন এইখানে, শেষ করবেন এইখানে। এই মানে লঙ্গার বা মানে কি বলা যায়, বিশাল বিশাল, হ্যাঁ, লং লং সেন্টেন্সেস লেখাও শিখবো আমরা। ঠিক আছে, লঙ্গার সেন্টেন্সেস লেখাও শিখবো আমরা। আগে ধাপে ধাপে যাই আমরা। তাহলে দেখেন সাবজেক্ট কি, এটা আমার স্ট্রাকচার হয়ে গেছে। এবার আপনি যদি বলতে চান যে ভাই রানা কি, রানার পরিচয় তো পাইলাম, এখন বলেন না রানা কেমন। তা আমি বলতে পারি দেখেন রানা ইজ ব্রিলিয়ান্ট, রানা মেধাবী। আবার আমি বলতে পারি রানা ইজ কাইন্ড, রানা মহৎ। তো এইখানটাতে একটু খেয়াল করেন তো, সাবজেক্ট হচ্ছে রানা, এরপরে আমি ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে লিখেছি, দেন কামস অ্যান অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ চলে আসছে। তাহলে রানা কেমন কেমন সেটা আপনি বুঝতে পারতেছেন, অর্থাৎ রানার গুণ প্রকাশ করছি আমরা এখানে। এবার আপনি জিজ্ঞেস করলেন যে সুমন ভাই রানা কে, এটাও বুঝছি, রানা কেমন সেটাও বুঝছি, এবার আমাদেরকে বলেন যে রানা আসলে কোথায় আছে। তখন আমি বলতে পারি রানা ইজ, এইখানে ইজ শব্দের বাংলা অর্থ হইলো আছে। এখন আমাদের অনেকের ধারণা রানা হয়, সবসময় তো হয় হবে না। তাহলে আমি লিখলাম রানা, তারপরে মানে সাবজেক্ট লিখেছি বিভাগ, এবার একটা প্রেপোজিশন প্লাস নাউন লিখবো। আমি লিখতে পারি কিনা দেখেন তো, রানা ইজ ইন ঢাকা। এখন আপনি কি বলবেন রানা ঢাকায় হয়? নো, এইখানে ইজের বাংলা হইতেছে আছে। তাহলে রানা ইজ ইন ঢাকা, রানা ঢাকায় আছে। আপনি যদি বলেন দা ডাস্টার ইজ অন দ্য টেবল, টেবিলটা ডাস্টারটা টেবিলের উপরে আছে। আপনি যদি বলেন দা বক্স ইজ অন দ্য টেবল, বাক্সটা টেবিলের উপর আছে। কোথায় আছে? হ্যাঁ, বুঝতে পারতেছেন। সো আপনি খুব ইজিলি সাবজেক্ট কি, সাবজেক্ট কেমন, সাবজেক্ট কোথায় প্রকাশ করার জন্য ভার্বকে মূল ভার্ব হিসেবে লিখতে পারবেন, যেমনটা আমি এখানে করেছি। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে রানা ইজ হিয়ার, রানা এইখানে আছে। এই যে দেখেন আমি সাবজেক্ট লিখেছি, এই যে দেখেন আমি সাবজেক্টটাকে লিখেছি, এর ইমিডিয়েট পরে ভার্ব লিখেছি, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার, অ্যাডভার্ব অফ প্লেস, দেয়ার ইত্যাদি লিখতে পারি। আমরা লিখে ফেলছি। এতটুকু বোঝা গেছে কিনা বাবা, প্লিজ একটু কমেন্ট করতে হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করেন তো। রাকিফার আপনা, ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই, আচ্ছা শহীদুল ভাই ক্লাস শেষে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। তাহলে বেসিক বিষয়টা দাঁড়াচ্ছে এই, সাবজেক্ট কি, সাবজেক্ট কেমন, সাবজেক্ট কোথায়, এই তথ্যটা আপনি দিতে পারবেন। এবার আসেন আপনাদের সাথে একবারে বেসিক কিছু তথ্য শেয়ার করি। বইগুলো এই তথ্যগুলো স্টুডেন্টদের সাথে শেয়ার করে না, আমার খুব দুঃখ লাগে, বুঝতে পারছেন। বইগুলো স্টুডেন্টদের সাথে এই তথ্যগুলো শেয়ার করে না, অথচ এই তথ্যগুলো একজন শিক্ষক বলেন, ছাত্র বলেন, উভয় পক্ষকেই জানতে হবে, না জানলে কিন্তু বিপদ। ধন্যবাদ তানবীর ভাই, মফিদুল ভাই, নাসিমা, মুকদ্দেস ভাই। আচ্ছা, তো দেখেন আমি মিনিং অফ সাম টু বি ভার্বস, আমি কিছু টু বি ভার্বের মিনিং লিখে রাখছি এখানে। যেমন দেখেন এম এর বাংলা আপনি হয়েও বলতে পারবেন, আবার আপনি আসিও বলতে পারবেন। যেমন আপনি যদি বলেন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন শিক্ষক, এখানে হই বলতে হয় না। আবার দেখেন আপনি যদি বলেন আই অ্যাম
ইন খুলনা। এখন আপনি কি বলবেন আমি খুলনায় হই? নো, এখানে আমি খুলনায় আসি বোঝাচ্ছে, দেখেন তার মানে এখানে বোঝাচ্ছে হই, এইখানে বোঝাচ্ছে আসি। সো যেটা বুঝলাম আমরা, এম শব্দটা হই হতে পারে আবার আসিও হইতে পারে। এইবার আসেন ইজ, এই ইজের অর্থ হয়, হন, আসে, আসেন সবগুলো হইতে পারে। যেমন আপনি যদি বলেন হি ইজ আ ডক্টর, সে হয় বা তিনি হলেন একজন একজন চিকিৎসক, এটাও বলতে পারেন। আবার দেখেন আপনি বলতে পারেন হি ইজ ইন হিজ চেম্বার, তিনি তার চেম্বারে আসেন। আপনি কি বলবেন তিনি তার চেম্বারে হয়? নো, তাহলে এটা হয় হতে পারে, আসে হইতে পারে, আসেনও হইতে পারে। এবার দেখেন, এবার যেটা আসতেছে আর, আর এর অর্থ হই, হও, হন, আসি, আসো, আসে, আসেন। ঠিক আছে, যেমন দেখেন আপনি যদি বলেন উই আর, আমরা হই, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র, এখানে হই বলতে হয় না, হ্যাঁ এগুলো বললে বাক্যের মান কমে যায়। আবার আপনি যদি বলেন যে আমরা এখানে আসি, উই আর হিয়ার, তুমি আমার ভাই হও, ইউ আর মাই ব্রাদার, এই হও বলতে হয় না। ঠিক আছে, দেখেন এই যে হই, হও, হন এগুলো বলতে হয় না। ঠিক আছে, আসি বলতে পারেন, যেমন আমি তোমার সাথে আসি, আই এম উইথ ইউ। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমরা ঢাকায় আছি, উই আর ইন ঢাকা, এই যে দেখেন আর। তুমি আমার সাথে আসো, ইউ আর। আবার বলে না তুমি আমার সাথে হও, কেমনে হবা? হয়েছে তো জীবনে একবারই, তাহলে বলতে হবে দেখেন ইউ আর উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার পাশে আসো, ইউ আর বিসাইড মি। দেখেন তারা আমাদের সাথে আছেন, দে আর উইথ আস, তারা আমাদের সাথে আছেন, দে আর উইথ আস। আশা করি ইনশাল্লাহ এতটুকু বুঝে ফেলাইছেন। এইবার দেখেন ওয়াজ, এই ওয়াজ দিয়ে আপনি বলতে পারেন ছিল, ওয়াজ দিয়ে বলতে পারেন ছিলাম, ওয়াজ দিয়ে বলতে পারেন ছিলেন। যেমন আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। হি ওয়াজ সিক, তিনি অসুস্থ ছিলেন। আবার দেখেন যখন প্লুরাল হয়ে যাচ্ছে সাবজেক্টটা, এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, সো এইখানে আমার মনে হয় এটা আমাকে আর বলতে হচ্ছে না। তখন হচ্ছে ওয়ার, ছিল, ছিলাম, ছিলেন। আর শ্যাল বি এবং উইল বি দিয়ে আমরা মূলত হব, হবে, থাকবে, থাকবেন। যেমন আমি তোমার বন্ধু হব, আই উইল বি ইউর ফ্রেন্ড। আবার আমি যদি বলি আমি তোমার পাশে থাকবো, আই উইল বি উইথ ইউ, আই উইল বি বিসাইড ইউ। তার মানে এই যে শ্যাল বি, উইল বি এগুলো থাকবো, থাকবে সবকিছুই বোঝাচ্ছে। ঠিক আছে বাবা, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবার আসেন ওস্তাদ পরের অংশে। তো আচ্ছা আপনাদেরকে একটু বলে নেই, আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যে ক্লাসটা করছেন এটা হচ্ছে ইংলিশ ফর টিচার্স ব্যাচের বেসিক ক্লাস। যারা চাচ্ছেন শিক্ষক হতে, চাকরির বয়স শেষ, হালাল ভাবে ইনকাম করতে চাচ্ছেন অথবা শিক্ষক হতে চাচ্ছেন, তারা আমাদের এই 6 মান্থস প্লাস, 6 মাসের অধিক যে এই কোর্সটা, এটাতে যুক্ত হয়ে যেতে পারেন। 3000 টাকা এই কোর্সটা, 6 মাসের বেশি ক্লাস হবে। 16 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, আমাদের আজকে হলো 3rd ক্লাস, তৃতীয় ক্লাস। ক্লাসগুলো হবে শনি, সোম, বুধ অথবা শুক্রবার রাত 10টায়। কোনো সপ্তাহে বেশি ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের এই কোর্সে আপনারা গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, একাডেমিক রাইটিং, স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম, রিডিং, ভোকাব, প্রেজেন্টেশন এক ঢিলে সব পাখি কভার হবে ইনশাল্লাহ। যারা যুক্ত হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। লাইফের শ্রেষ্ঠ কোর্স মাত্র 3000 টাকায় পাচ্ছেন। এবার চলে আসি, দেখেন ইউজ অফ সাম বি ভার্ব। এবার আমরা কিছু বি ভার্বের ব্যবহার দেখব। তাহলে দেখেন আমি হই একজন ছাত্র, আমি কি, এই যে দেখেন আমার পরিচয়, তাহলে আমি কি বলবো? আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি। এবার আমি যদি বলি আমি ঢাকায় আছি, এই যে অবস্থান, তাহলে কি বলবো? আই অ্যাম ইন ঢাকা। খেয়াল করেন, আপনি যদি বলেন তুমি হও একজন কাঠমিস্ত্রি, এই যে হও একজন এগুলো বলতে হয় না, তখন কি বলবেন? ইউ আর আ কার্পেন্টার, ইউ আর কার্পেন্টার, তুমি একজন কাঠমিস্ত্রি। দেখেন সে আমার ভাই হয়, হয় বলতে হয় না। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা? হিজ মাই ব্রাদার। ওকে ম্যান। এবার দেখেন তিনি আমাদের শিক্ষক হন, এই হন বলতে হয় না, এগুলো বলে বাক্যের মান কমে যায়। হি ইজ আওয়ার টিচার, তিনি আমাদের শিক্ষক। সে ক্লাসরুমে আছে, এখানে আছে না বললেও চলে, সে ক্লাসরুমে আছে। তাহলে দেখেন হি ইজ ইন ক্লাসরুম। তাহলে দেখেন এই যে সাবজেক্ট, বিভার, প্রেপোজিশন প্লাস নাউন। কারণ আমরা বলেছিলাম যে অবস্থান বোঝাতে গেলে, আমাদেরকে অবস্থান বোঝাতে গেলে সাবজেক্ট, বিভার, প্রেপোজিশন, নাউন লিখতে হয়। সো আপনি যেভাবেই বলেন ওই ঘুরে ফিরে কিন্তু দেখেন স্ট্রাকচারে আসছে। ওর বাবা আসবে, ঠিক আছে, তিনি তোমার পাশে আছেন, তাহলে তিনি ইংরেজি কি? হিও বলতে পারেন, শিও বলতে পারেন। হি ইজ বিসাইড ইউ।
আবার আমরা অনেক সময় বলি যে এই টেনশন করো না, আমরা তোমার পাশে আছি। এই পাশে মানে কি, সাথে আছি, উইথ বলা যায়। ঠিক আছে ডিয়ার? আচ্ছা, এইরকম lots of sentences can be written 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার। ঠিক আছে, এই বাক্যগুলো একটু আপনারা ট্রাই করেন দেখি। এই বাক্যগুলো একটু আপনারা ট্রাই করেন দেখি, দেখি কে কে এই বাক্যগুলো উত্তর দিতে পারেন। হারি আপ, কুইকলি ট্রাই করেন। 8, 9, 10, 11, 12। দেখি 2 মিনিটের মধ্যে কারা কারা এগুলো কমেন্ট করতে পারেন। 8, 9, 10, 11, 12। কুইকলি কমেন্ট করতে হবে। ওকে ডিয়ার, দেখি কারা কারা এটা কমেন্ট করতে, উত্তরগুলো দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, অনেকে ট্রাই করছেন। থ্যাঙ্কস ফর ট্রাইং। আচ্ছা আসেন তাহলে আমরা যদি বলি আমরা তোমাদের বন্ধু হই, এগুলো তো হয় বাচ্চাদের বাক্য, বাট আমি বাচ্চাদের বাক্য থেকে শুরু করতেছি, কজ আমার উদ্দেশ্য হচ্ছে একবারে ফ্রম ল্যাডস টু ড্যাডস, একবারে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বাপ পর্যন্ত। ওকে, ফ্রম ল্যাডস টু ড্যাডস একবারে। আচ্ছা, ফ্রম ল্যাড, ল্যাড মানে ছোট বাচ্চা, শিশু। ফ্রম ল্যাডস টু ড্যাডস, চমৎকার একটা ফ্রেজ শিখে রাখেন, ফ্রম ল্যাডস টু ড্যাডস। এটা ইনফর্মাল একটা ফ্রেজ, এর মানে হচ্ছে একবারে কচি থেকে বুড়া পর্যন্ত সবাই। তাহলে আমি যদি বলি আমরা তোমাদের বন্ধু হই, সো আনডাউটেডলি এটা খুব সহজ একটা সেন্টেন্স। উই আর ইউর, এই ইউরটা কিন্তু একটা ডিটারমিনার, ফ্রেন্ডস। আবার উই আর ইউর ফ্রেন্ড বললেন না, কারণ এখানে উই আছে, তো উই আমরা একাধিক, ফ্রেন্ডস। এবার দেখেন তোমরা আমাদের প্রতিবেশী হও, এই হও বলতে হয় না, তাহলে কি আসতেছে, ইউ আর আওয়ার নেইবার্স, নেইবার্স। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, ব্রিটিশ স্টাইলে বিও ইউ আর, যেখানে আমেরিকানরা বিও আর লেখে। আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখি, দেখেন ব্রিটিশ ইংলিশ ভার্সাস আমেরিকান ইংলিশের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন। সেটা হচ্ছে ব্রিটিশরা যেখানে ও ইউ আর ব্যবহার করে, আমেরিকানরা সেখানে ব্যবহার করে ও আর। লাইক আমরা যদি এক্সাম্পল দেখাই, সিও এল ও ইউ আর কালার, তারা সিও এল ও আর ব্যবহার করছে। ওকে, যেমন ফেভার, এফ এ ভি ও ইউ আর, ফেভার, তারা এফ এ ভি ও আর ব্যবহার করছে। সিমিলারলি নেইবার। ওকে, মাশাআল্লাহ, ইমতিয়াজ ভাই, মোর্শেদ ভাই, ওয়াও, মাসুদ রানা ভাই, থ্যাংক ইউ। দেখেন আমি কিন্তু এখানে আমেরিকান স্টাইলও লিখতে পারতাম, তো ব্রিটিশ আমেরিকানের একটা ডিফারেন্স আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি কাজে আসবে। এবার দেখেন আমরা সৎ লোকদের সাথে আছি, সৎ লোকদের, একজন না কিন্তু। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ উই আর উইথ, এই যে আমরা আছি কাদের সাথে, সৎ লোক। ভ্যারিডিক্যাল মানেও সৎ, আবার আমরা বলতে পারি অনেস্ট পারসনস, অনেস্ট পিপল, অনেস্ট পিপল। এই আমরা একটা এক্সট্রা একটা অ্যাডজেক্টিভ আনছি। এরপরে দেখেন তুমি আমার পেছনে আসো, পেছনে মানে বিহাইন্ড, ইউ আর বিহাইন্ড, ইউ আর বিহাইন্ড মি। এবার দেখেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহ ইজ উইথ আস। সো ভেরি ইজিলি আমরা এই বাক্যগুলো লিখতে পারি। ধন্যবাদ আয়েশা আক্তার, সুমাইয়া, মুকাদ্দেস আলী ভাই সহ যে সেই ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ। গৌতম দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। গৌতম দাদা আমাদের সাথে ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের কোর্সে, দাদার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা বাংলাদেশে আপনার দাওয়াত থাকলো, আমরা ঢাকায়, আমরা কখনো আপনার এলাকায় গেলে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো। মোর্শেদ ভাই, আব্দুল্লাহ ভাই, সুমিলা আক্তার সুমি, তানভীর ভাই, সাজিদুর রহমান ভাই, পাও, জুয়েল ভাই, হ্যাঁ বস, আসাদুল ভাই, রেজা পারভেজ ভাই, এই তো মাশাআল্লাহ, আকরাম ভাই, ওয়াও, এসেন রফিকুল ভাই, তো দেখছেন, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত চমৎকার লিখছেন আপনারা। সো এবার আসেন, এগুলো তো দেখছেন বেসিক, এগুলো দেখেছিলাম আমরা বেসিক। নাও উই টক অ্যাবাউট দ্য অ্যাডভান্স গ্রামার অফ বি ভার্ব অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আমরা বেসিক গুলো দেখছি। আচ্ছা, অনেক অনেক কমেন্ট করছেন, রিয়াদ ভাই, আচ্ছা সবার কমেন্ট পড়তে পারছি না। হ্যাঁ,
আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, হুট করে মনে হলো ঝাপসা হয়ে গিয়েছিল। তো দেখেন আমরা এর আগে বেসিক গুলো দেখেছি, এখন আমরা যেটা দেখবো অ্যাডভান্সড লেভেলটা দেখবো আমরা। এবার আসেন আপনাদের আরেকবার মনে করায় দেই, আমরা বলেছিলাম টাইমলেস টু বি ভার্ব আর টাইম বেসড টু বি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ টাইম বেসড টু বি ভার্ব? টাইম বেসড টু বি ভার্বটা কি? এটা কি খায় না মাথায় লাগায়? আসেন এবার আসল কথা হবে ভাই। টাইম বেসড মানেই হলো সেখানে সময়ের ব্যাপ্তি থাকবে। সময়ের ব্যাপ্তি থাকবে। যেমন আমি নরমালি যখন বলছি আমি ঢাকায় আছি, এখানে কোনো সময়ের ব্যাপ্তি নাই। কিন্তু আমি যদি বলি আমি 2015 সাল থেকে ঢাকায় আছি, আমি 2009 সাল থেকে ঢাকায় আছি, আমি জন্মের পর থেকে ঢাকায় আছি, এই যে দেখেন সময়ের ব্যাপ্তি আসতেছে। সে একজন ছাত্র, এই দেখেন এখানে কোনো সময়ের ব্যাপ্তি নাই। কিন্তু আপনি যখন বলতেছেন সে 2015 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এইবার দেখেন তো সে ছাত্র, বাট তার ছাত্রত্বের ব্যাপ্তিটা কিন্তু চলে আসছে। যখন ব্যাপ্তি আসবে তখন আর এম ইজ আর ওয়াজ আর লেখা যাবে না, বিনযুক্ত ভার্বগুলো আপনার ব্যবহার করতে হবে। ঠিক আছে ডিয়ার, আসেন এই জায়গাগুলোতে আমরা একটু যাই। তো কি বলা হচ্ছে এখানে দেখেন, এই হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর বাংলাও হলো হই, হও, হন, আছি, আসো, আসে, আসেন। তবে এই শব্দগুলো তো থাকবেই, যেমন আমি একজন ছাত্র হই প্লাস সাথে সময় থাকবে। যেমন আপনি বলতে পারেন আমি হলাম একজন ছাত্র, বা আপনি বলতেছেন আমি 4 বছর যাবত একজন ছাত্র, আমি 5 বছর যাবত সুমন স্যারের একজন ছাত্র, আমি 6 বছর যাবত আনলক ইংলিশ উইথ সুমনের একজন ভিউয়ার্স, এরকম আর কি। এরপরে দেখেন ছিল, ছিলাম, ছিলেন, এইখানে শুধু ওয়াজ ওয়ার লেখা যাবে না, হ্যাড বিন প্লাস একটা সময় থাকতে হবে। যেমন আপনি যদি বলেন তিনি আমার পাশে ছিলেন, হি ওয়াজ বিসাইড মি, কিন্তু আপনি যদি বলেন তিনি 4 ঘন্টা ধরে আমার পাশে ছিলেন, এইবার সময়ের ব্যাপ্তি আসছে না বাবা, এই যে দেখেন বিনযুক্ত ভার্ব হবে। একইভাবে আপনি যদি বলেন আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা, কিন্তু আপনি বললেন আমি 2025 সাল বা 2026 সাল থেকে ঢাকায় থাকবো। ওকে, আচ্ছা, আপনি যদি বলেন আমি 2026 সাল থেকে ঢাকায় থাকবো, এই যে সময়ের ব্যাপ্তি চলে আসছে। ঢাকায় থাকবেন কবে থেকে? ব্যাপ্তি চলে আসছে। যখন ব্যাপ্তি থাকবে তখন আপনাকে বিনযুক্ত ভার্বটা লিখতে হবে। তাহলে এইবার আসেন, আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, তাহলে নরমালি কি বলবো? আই অ্যাম আ টিচার। কিন্তু আমি যখন এভাবে বলতেছি যে আমি 2009 সাল থেকে একজন শিক্ষক, বা আমি অর্থাৎ আমার শিক্ষকতা শুরু হয়েছে 2009 সাল থেকে। এইবার দেখেন আপনি যদি বলেন আই এম আ টিচার সিন্স 2009, আপনার সেন্টেন্স সাথে সাথে ফিনিশ, খতম, টাটা, বাই বাই, গায়া, বাক্য শেষ। কারণ কেন শেষ? কারণ এইখানে এই যে দেখেন আমি যে একজন শিক্ষক, এই শিক্ষক হওয়ার ব্যাপ্তি চলে আসছে। সো আমি আর এখানে এম লিখতে পারবো না, আমারে লিখতে হবে I have been a teacher since 2009। আর আমি যদি বলি যে আমি 2009 সাল থেকে একজন শিক্ষক ছিলাম, এখন আর আমি শিক্ষক নাই, সেক্ষেত্রে জাস্ট হ্যাভ বিনটারে আমার লিখতে হবে I have been a teacher since 2009। আমি 2009 সাল থেকে একজন শিক্ষক ছিলাম, এখন আর শিক্ষক নাই। ওকে, তাসনিম ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তাসনিম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আপনি যদি বলেন আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা, কিন্তু আপনি যদি বলেন আমি 2029 সাল থেকে ঢাকায় থাকবো, এই যে দেখেন সময়ের ব্যাপ্তি চলে আসতেছে। যখনই সময়ের ব্যাপ্তি আসবে কিছু করার নাই দাদা, আপনাকে এই হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এভাবে লিখতে হবে। এইবার তাহলে আসেন আমরা প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দেখি। 2020 সাল থেকে আমি একজন ছাত্র, এইবার দেখেন আমার ছাত্রত্বের ব্যাপ্তি চলে আসছে। তাহলে আমার বলতে হবে আই, যদি এম বলেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনি যদি বলেন আই এম আ স্টুডেন্ট, এটা কিন্তু রং। আই এম আ স্টুডেন্ট সিন্স 2000, গিটু লেগে গেছে, সরি, 2020, বাক্য শেষ। কারণ সময়ের ব্যাপ্তি আসছে। তাহলে আমরা এখানে কি লিখবো? I have been a student since 2020। এবার আসেন আমি 7 দিন ধরে
বা আমি 7 দিন যাবত ঢাকায় আছি। এখন আপনি যদি বলেন আই অ্যাম, এটা কিন্তু লেখা যাবে না, ইন ঢাকা ফর 7 days। দেখেন 7 দিন, কোন 7 দিন আমরা নির্দিষ্ট করে জানি না, তাই ফর লিখলাম, কিন্তু সালটা নির্দিষ্ট করে জানি, তাই আমরা সিন্স লিখলাম। আমরা জানি সুনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। এখন 7 দিন ধরে এই যে ব্যাপ্তি চলে আসছে বাবা, তাহলে আমার এখানে যেই কাজটা করা লাগবে, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 7 days। তুমি ছোটবেলা থেকেই একজন কাঠমিস্ত্রি। এই যে দেখেন, একজন আপনি বলতেছেন দোস্ত তুই তো ছোটবেলা থেকেই কাঠমিস্ত্রি, তুই তো অনেক দুর্দান্ত কাজ করিস। তাহলে দেখেন নরমালি আপনি যখন বলবেন তুমি একজন কাঠমিস্ত্রি, আপনি সিম্পলি বলবেন ইউ আর আ কার্পেন্টার। বাট আপনি যখন বললেন ছোটবেলা থেকে, ফ্রম, সিন্সও লেখা যাবে এখানে, হ্যাঁ সিন্স, কারণ নির্দিষ্ট, একজনের বাল্যকাল নির্দিষ্ট। সিন্স ইউর চাইল্ডহুড, দেখেন তো নির্দিষ্ট কিনা। তাহলে এখানে কি আমরা আর লিখবো বাবা? আমরা কি জায়গাটাতে আর লিখবো নাকি অন্য কিছু লিখবো? দেখেন তো, এই তো গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। সো আমাদের এখানে লিখতে হবে ইউ হ্যাভ বিন আ কার্পেন্টার সিন্স অর ফ্রম ইউর চাইল্ডহুড। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। তিনি আমাদের শিক্ষক হন, এই যে দেখেন, তাহলে হি ইজ আওয়ার টিচার। সে 2 ঘন্টা যাবত ক্লাসরুমে আছে, এই যে দেখেন সে ক্লাসরুমে আছে, আর সে 2 ঘন্টা যাবত ক্লাসরুমে আছে। তাহলে আপনি কি বলবেন ওস্তাদ? আপনি বলবেন হি, অর ইভেন ইউ ক্যান রাইট শি। ইজ লেখা যাইবো না, তাহলে আমরা কি লিখবো? শি হ্যাজ বিন ইন ক্লাসরুম, সে ক্লাসরুমে আছে 2 ঘন্টা। কোন 2 ঘন্টা? ফিক্স না, ফর 2 hours। ওকে ম্যান, তিনি তোমার পাশে আছেন, এই তো খুব নরমাল জিনিস। হি অর শি ইজ উইথ, and even you can write beside you। ওকে, তাহলে আমি ধরে নিতেছি এগুলো আপনি পারবেন ইনশাআল্লাহ। আমাদের টিচার্স ব্যাচে যুক্ত হতে চাইলে এখনো নক দিতে পারেন। পরবর্তীতে অনেকগুলো ক্লাস হয়ে গেলে আপনারা এই ক্লাসগুলো মেইনটেইন করতে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, ইওর টার্ন, এবার আপনাদের পালা। আমি আপনাদেরকে এই 6টা বাক্য দিয়ে রেখেছি, দেখি এই 6টা বাক্যের কারেক্ট আনসার কে কে করতে পারেন। এই 6টা বাক্যের কারেক্ট আনসার কে কে করতে পারেন দেখা যাক। ঠিক আছে ডিয়ার? 6টা বাক্যের কারেক্ট আনসার যারা করতে পারবেন তাদেরকে আমরা ধরে নিব যে আল্লাহর রহমতে আপনারা বিষয়টা ধরে ফেলছেন। এই 6টা বাক্যে কারেক্ট আনসার করার চেষ্টা করবেন প্লিজ, কুইকলি, as early as possible. Just try to write down the answer. এই তো মাশাআল্লাহ, রিয়াদ ভাই, শমিলা, আব্দুল আজিজ ভাই, গৌতম মোদি দাদা, আসাদুল হক, আসাদুল ভাই, ফিরোজ ভাই, আকরাম ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মুজাফফর হোসেন ভাই বলছেন এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ভাইজান মুজাফফর ভাই। এই তো মাশাআল্লাহ। তো একটু কষ্ট করে জাস্ট উত্তরটা লিখবো আমরা, হ্যাঁ আমরা আমরা জাস্ট উত্তরটা লিখবো, অন্য কিছু লিখবো না। আচ্ছা, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়েন, আপনাদের প্রবলেম না থাকলে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, এই উত্তরগুলো একটু লিখে দেবেন প্লিজ। হ্যাঁ, উত্তরগুলো লেখেন, খুব মজা পাইবেন ইনশাআল্লাহ। মারাত্মক মজা পাবেন, জাস্ট ওয়েট এন্ড সি। এই তো কবিরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু উত্তরটা দেখি।
আমি কিন্তু আপনাদেরকে বলেছি টাইম বেস্ট হতে গেলে সময়ের ব্যাপ্তি থাকতে হবে। তো দেখেন সে এখন ঢাকায় আছে, এখন একটা সময় বোঝাচ্ছে কিন্তু ব্যাপ্তি নাই, কতক্ষণ থেকে এখন ব্যাপ্তি নাই। হি ড্যাশ ইন ঢাকা নাও, সো এটা নর্মালি প্রেজেন্ট টেন্সে ইজ হবে, হি ইজ ইন ঢাকা নাও। এবার দেখেন দে বি ইন ঢাকা নাও, তারা এখন ঢাকায় আছে, কতক্ষণ থেকে আছে ব্যাপ্তি নাই, তাহলে দে আর ইন ঢাকা নাও। আই ড্যাশ ইন ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকায় ছিলাম, কতক্ষণ সময় ধরে ছিলাম, ব্যাপ্তি নাই, তাহলে নরমালি হবে I was in Dhaka, sorry, I was in Dhaka yesterday. They be in Dhaka the next month. পরের মাসে তারা ঢাকায় থাকবে, কিন্তু কতক্ষণ সময় ধরে থাকবে সেই ব্যাপ্তি নাই, তাহলে নরমালি এটা হবে they will be। এবার আসেন I be in Dhaka since 2009, আমি 2009 সাল থেকে ঢাকায়, যদি আমরা এটাকে বলি যে আমি 2009 সাল থেকে ঢাকায় আসি, তাহলে এখনো যদি থাকি আর কি have been, আর যদি বলি 2009 সাল থেকে ঢাকায় ছিলাম, তাহলে এটা হবে দাদা had been। এবার আসেন 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নের উত্তর দেখি এটা কে কে উত্তরটা করতে পারেন। অনেকে এটা গুলায় ফেলে। হ্যাঁ, মন্টু ঘোষ, মোর্শেদ ভাই, দুইজনেই 6 নাম্বারটারে গুলায় ফেলছেন। আকরাম ভাই, ওয়াও গ্রেট। ইমতিয়াজ ভাই গুলায় ফেলছেন। নাসিমা, দ্যাটস গ্রেট। আবু হারিস ভাই, ধন্যবাদ। আচ্ছা দেখেন অনেকে 6 নাম্বারটারে গোলায় ফেলছেন। আপনাদেরকে আমি তথ্যটা আগে বলি নাই চেক করার জন্য যে খেয়াল করছেন কিনা, সেটা হচ্ছে দেখেন 3টা প্রেপোজিশন, একটা হলো সিন্স, আরেকটা হলো ফর এবং আরেকটা হলো ফ্রম। শুধু এই 3টা প্রেপোজিশন প্লাস যদি সময় থাকে তবেই আমরা তাকে সময়ের ব্যাপ্তি ধরে নেই, সময়ের ব্যাপ্তি ধরে নেই। আর সেক্ষেত্রে আমরা টাইম বেসড ব্যবহার করি। এখন এইখানে কিন্তু দেখেন আছে ইন 2018, এর বাংলা হলো 2018 সালে। দেখেন 2018 সালে আর 2018 সাল থেকে দুটো কথা কিন্তু এক না, ঠিক আছে? সো এইটা টাইমলেস, এখানে ওয়াজ হবে। বাট 7 নম্বরে আমি একটা বাক্য লিখে দেই, যদি বাক্যটা এরকম থাকতো যে রূপা ড্যাশ বি ইন ঢাকা সিন্স 2018, তাইলে এইটার বাংলা হতো 2018 সাল থেকে। এই যে দেখেন 2018 সাল থেকে, এইটা হলো ব্যাপ্তি, বাট 2018 সালে এইটা বাবা ব্যাপ্তি না, শুধু ওই সালটারে বোঝাচ্ছে। সো ব্যাপ্তি না বোঝানোর কারণে এখানে ওয়াজ, বাট এখানে ব্যাপ্তি বোঝানোর কারণে আপনি যদি বলেন যে রূপা এখনো আছে তাহলে হবে হ্যাজ বিন, আর যদি বলেন রূপা ছিল তাইলে হবে হ্যাড বিন। ওকে ম্যান, আশা করি বুঝা ফেলাইছেন ইনশাআল্লাহ। তো এই জায়গাটাতে দেখেন অনেক সময় টিচাররাই ভুল করে ফেলে। হ্যাঁ, অনেক সময় এই জায়গাতে টিচার্সরাই ভুল করে ফেলে। হ্যাঁ, আর আমরা তো অনেক সময় স্টুডেন্টরা যা করি তো বুঝতেই পারতেছেন। সো এই হচ্ছে গিয়ে বি ভার্ব কিভাবে ব্যবহার করতে পারি তার একটা মারাত্মক আমলনামা। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো সমস্যা থাকার আমি তেমন কোনো সুযোগ দেখছি না। এরপরেও if you have any question just feel free to ask me. Okay, if you have any question just let me know. আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই তো ধন্যবাদ কবির ভাই, এমএস ইংলিশ পয়েন্ট, শিফাত ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা এবার আসেন, আরো কিছু কোয়েশ্চেন দেয়া আছে। জেরি, হি, আচ্ছা দেখি আমরা এই প্রশ্নগুলো একটু উত্তর করার চেষ্টা করি সবাই মিলেমিশে। ঠিক আছে, এবার আমরা একটু এই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করি মিলেমিশে। আচ্ছা দেখেন, জেরি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, জেরির বয়স যখন 4 বছর ছিল তখন থেকে জেরি, আবার বলেন না চিড়িয়াখানায় ছিল, ঠিক আছে, অরফানেজ মানে এতিমখানা, তখন থেকেই জেরি এতিমখানায় ছিল যখন তার বয়স 4 বছর। যদি বলেন ছিল তাহলে হবে হ্যাড বিন, আর যদি বলেন যখন তার বয়স 4 বছর ছিল তখন থেকে এখন পর্যন্ত সে এতিমখানায় আছে তাহলে হবে হ্যাজ বিন। আর আমরা
এম খে রাউলিং, মার্জারি খিনান রাউলিং এর মার্ডার ইন ম্যানভিল গল্পে পড়েছিলাম জেরি, সেখানে ছিল জেরি 4 বছর বয়স থেকে এতিমখানায় ছিল। ওকে ম্যান। আচ্ছা এবার দেখেন হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, তো এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। একটা বিষয় হলো অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যান্ড নট, বাট নট, ইনক্লুডিং, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে সব সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়। তাহলে দেখেন হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে নিয়ে দিনাজপুরে আছে যদি বলেন তাহলে হবে ইজ, ছিল যদি বলেন তাহলে হবে ওয়াজ। এখানে আবার ফ্রেন্ডস অনুযায়ী আর নিয়েন না, হ্যাঁ। এরপর দেখেন দে আর ড্যাশ আ পেন্সিল ইন মাই পকেট, তো দে আর এর পরে, দে আর এর পরে, দে আর, হেয়ার এগুলোর ক্ষেত্রে সাধারণত ভার্বের পরে এই যে সাবজেক্টটা পেছনে থাকে, ভার্বের পরে সাবজেক্টটা পেছনে থাকে, ঠিক আছে। সো দেখেন বাক্যটা হতো এরকম, আ পেন্সিল ইজ দেয়ার ইন মাই পকেট, 5 pencils are there in my pocket. সো পেন্সিল যেহেতু একটা আমরা এখানে লিখবো ইজ, ইভেন আমি চাইলে ওয়াজও লিখতে পারি। পেন্সিল যেহেতু 5টা আমি এখানে লিখতে পারবো আর, আমি পাস্ট টেন্সে নিলে ওয়ারও লিখতে পারি। ওকে, সুমাইয়া ড্যাশ ইন যশোর ফ্রম 2028, সুমাইয়া 2028 সাল থেকে যশোরে থাকবে। তাহলে আমরা যখন বলতেছি সুমাইয়া 2028 সাল থেকে যশোরে থাকবে, আমরা এখানে বলবো উইল হ্যাভ বিন, কজ আমরা কিন্তু ইতিমধ্যে বলে ফেলছি 3টা প্রিপোজিশন, সিন্স, ফর এবং ফ্রম প্লাস টাইম থাকলে সেটা টাইম বেসড, আদারওয়াইজ টাইমলেস। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ওকে, আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝতে পেরেছেন। এই বেসিক ধারণাগুলো আমাদের মধ্যে না থাকলে আমরা মাঝে মাঝে চরম বিপদে পড়ে যাই। তো এই বিপদ আপদ থেকে যদি দাদা বাঁচতে চান, বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান, কিচ্ছু করার নাই, আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। সো আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ আপনারা এগুলো জানবেন, এগুলো মানবেন এবং আপনারা প্র্যাকটিক্যালি এগুলোর উদাহরণ টানবেন। এখন আমরা দুর্দান্ত একটা ট্রান্সলেশনের রুল দেখব। ট্রান্সলেশনের আমরা একটা দুর্দান্ত রুল দেখব। আমাদের প্রতিটা ক্লাসে এই রুল থেকে মিনিমাম 2টা-3টা করে হলেও এক্সাম্পল থাকবে। ওকে, তাহলে আসেন আমরা এখন দেখে নেব মাদার রুল অফ ট্রান্সলেশন, অনুবাদের জননী রুল যেটা বলেন আর কি, বা অনুবাদের যে বেস্ট রুল, সবচাইতে ইম্পর্টেন্ট রুলটা, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু রুলটা জেনে নেই। এটা নিয়ে আমি এর আগেও ট্রান্সলেশনের 0 to Pro ট্রান্সলেশনের একটা সিরিজ ভিডিও করতেছিলাম, সেখানে আমি এই বিষয়টা নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। সো আপনাকে যারা ক্লাস করেছেন তারা জানেন, বাট আমরা আজকে আরো ডিপলি দেখবো ইনশাআল্লাহ। টম জেরি উনি বলতেছেন স্যার এইগুলা কোন টেন্স, মারাত্মক একটা কথা বলছেন। টম জেরি নাকি টম এন্ড জেরি, যাই হোক টম জেরি লিখছেন, উনি জিজ্ঞেস করতেছে স্যার এইগুলা কোন টেন্স। আপনাকে একটা মারাত্মক তথ্য দেই, হ্যাঁ, টম জেরি ভাই নাকি বোন জানি না। দেখেন আমাদেরকে বলা হয়েছে যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলতেছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সব সময় এই কথা হয় না। যেমন আমি যখন বলতেছি যে আমি 2015 সাল থেকে, বা আমি আমার কথাই যদি বলি, আমি 2009 সাল থেকে ঢাকায় আছি। তো এই যে দেখেন আমার ঢাকায় থাকা শুরু হয়েছে কত সালে, 2009 সালে, এটা চলতেছে 2025। আমি তখন থাকা শুরু করছি, ইভেন স্টিল এখনো আছি। তো এখন টেন্সের নিয়ম অনুযায়ী হওয়া উচিত এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাট না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সেও সময়ের ব্যাপ্তি থাকে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। কবিরুল ভাই লিখছে টিচার্স ব্যাচ, লেখা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। হ্যাঁ, বাট আমি তো ওইখানে টিচার্স ব্যাচ লিখি নাই, আমি তো লিখছিলাম ইংলিশ ফর টিচার্স। হ্যাঁ, ইংলিশ ফর টিচার্স, এখানে টিচার্স লিখলে তারপরে ব্যাচে লেখার প্রয়োজন হয় না। তো দেখেন আমাদের রুলটা হচ্ছে গিয়ে এটা, আপনাকে বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা, সব রকমের ট্রান্সলেশনে কাজে লাগবে আপনার এই জিনিসটা। তো আপনি বাংলা থেকে ইংলিশ, বি টু ই অ্যান্ড ইংলিশ টু বাংলা সব ট্রান্সলেশনে কাজে লাগাতে পারবেন। সেটা হলো আপনি যদি কখনো দেখেন যে দুটো ওয়ার্ড, স্পেশালি দুটো নাউন, এর মাঝখানে যদি একটা প্রেপোজিশন থাকে, এক্ষেত্রে তীর চিহ্ন দেখে বুঝতেছেন বাংলা অনুবাদ উল্টা দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে লিখতে হবে। তাহলে ফ্যাক্টটা হচ্ছে যখনই আমরা দুটো ওয়ার্ড বা দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন পাবো, সেই ক্ষেত্রে বাংলা অনুবাদটা উল্টা দিক থেকে লিখতে হবে।
ওকে, টম জেরি ভাই বলতেছেন আমার ফোনের চার্জ শেষ, তাই ওয়াইফের ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো যেটা বলছিলাম আমরা আর কি, খেয়াল করেন, দুইটা ওয়ার্ড বা দুটো নাউনের মাঝখানে প্রেপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। হ্যাঁ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল। এমন কোন বিসিএস বা ব্যাংকের ট্রান্সলেশন থাকে না যেখানে এই জায়গা থেকে মিনিমাম 3টা 4টা 5টা এক্সাম্পল থাকে না। ওকে, ডিরেক্ট ইনডাইরেক্টলি থাকে আর কি। তো প্রথমে আমরা একটু প্রেপোজিশনস গুলো জেনে নেই। প্রেপোজিশনস কোনগুলো ভাই? এই যে প্রেপোজিশনের বাংলা হলো বিভক্তি বা অব্যয়। তো অফের বাংলা হচ্ছে র এর, অফের বাংলা হলো র এর। মজার ব্যাপার হচ্ছে ইনের বাংলা হলো এ অতে। প্র্যাকটিক্যাল লাইফে দেখবেন মোর দ্যান 90% ক্ষেত্রে এ অতে পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি মধ্যে, ভিতরে, ভিতরেরও বলতে পারবেন। আবার কিছু কিছু কেস, খুব রেয়ার কেস, রেয়ার কেস, কিছু কিছু জায়গায় দেখবেন ইনের বাংলাও বলতে হয় র ও এর। ঠিক আছে, তাহলে কিছু জায়গায় আমরা ইনের বাংলাও বলবো র বা এর। হ্যাঁ ইমতিয়াজ ভাই আছে। এবার দেখেন ফ্রম, এই ফ্রম মানে হলো হতে, থেকে, চেয়ে। আন্ডার, আন্ডার মানে আমরা সাধারণত নিচে বলি, তবে এটা প্র্যাকটিক্যালি আমরা নিচেরও বলতে পারবো। বাই, দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে এবং পাশের। টু, টু মানে দিকে, কাছে, নিকটে, কাছের, নিকটের প্রতি। এছাড়াও যদি কোনো ভার্বের সামনে, মানে যদি কোনো ভার্বের বেস ফর্মের সাথে টু থাকে, সাধারণত তার শেষে তে যুক্ত হয়। সবসময় হবে এরকম না। যেমন টু ইট খেতে, টু গো যেতে, টু নো জানতে, টু রাইট লিখতে। ওকে, আরো আছে যেমন বিসাইড মানে পাশে অথবা পাশের, দুইটাই হয় কিন্তু। অন মানে উপরেও হয় আবার উপরেরও হয়। ফর মানে জন্য। তো এই প্রেপোজিশন গুলো জানবেন, তারপরে এই তথ্যটা জানবেন যে দুইটা ওয়ার্ড বা দুইটা নাউন মাঝখানে প্রেপোজিশন, অনুবাদ হবে অপোজিশন। ওকে, অনুবাদ হবে অপোজিশন। তাহলে দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটার এক্সাম্পল দেখাই। যেমন ধরেন আমরা বললাম the people of villages। তাহলে দেখেন আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বলি তাহলে আসতেছে people এটা একটা নাউন, ভিলেজ এটা একটা নাউন। এই যে নাউন, এই যে নাউন, সামনে আর্টিকেল আছে, এরপরে আছে প্রেপোজিশন। তাহলে খেয়াল করেন তো ভাই, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি জনগণ, অথবা মানুষও বলা যায়। আর অফের বাংলা কি বলবেন? অফের বাংলা হলো র অথবা এর। ভিলেজের বাংলা কি বলবেন? ভিলেজের বাংলা হচ্ছে গ্রাম বা গ্রামগুলো। বাংলায় গ্রামগুলো না বললেও গ্রামগুলোই বোঝাবে। তাহলে আমরা কি বলবো? মানুষের গ্রাম নাকি গ্রামের মানুষ? এই যে দেখেন অনুবাদটা উল্টে গেছে বাবা। তাহলে আপনারে বলতে হচ্ছে গ্রামের মানুষ। চাইলে গ্রামের মানুষেরাও বলতে পারেন। আরেকটা এক্সাম্পল দিই আমরা, যেমন ধরে নেন আমি লিখলাম দা ডাস্টার, আমার খুব পছন্দের একটা এক্সাম্পল, অন দা টেবল ইন দা রুম। তাহলে আপনারা জাস্ট যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন দা ডাস্টার একটা নাউন, দা টেবল একটা নাউন, এই দেখেন রুম একটা নাউন। ঠিক আছে ডিয়ার? আর আপনারা এখানে দেখতে পাইতেছেন এই যে অন হলো একটা প্রেপোজিশন, বাংলা হলো উপরের, তাহলে উপরেও বলতে পারেন। ইন হলো আবার একটা প্রেপোজিশন, বাংলা হচ্ছে মূলত এ অন্তস্থ অ তয়কারে তে, তবে কেউ কেউ ভিতরেও বলে বা ভিতরেরও বলে। তাহলে এবার বাংলাটা যদি আপনি বলেন ডাস্টার, বাংলা হলো মুসনি, দরকার নাই মুসনি বলার, আপনি ডাস্টারের বাংলা ডাস্টারই বলেন। ঠিক আছে, আপনি ডাস্টারের বাংলা ডাস্টারই বলেন, ডাস্টার টি। এবার দা টেবল, টেবিল টি বা টেবিল, দা রুম কক্ষটি বা রুম, রুমটি। এখন আপনি যদি এদিক থেকে যান তাহলে হবে ডাস্টারটির উপরের টেবিলের ভিতরের রুমটি। এটা কি জীবনে সম্ভব? আপনিই বলেন, আপনি কি কখনো বলবেন ডাস্টারের উপরে টেবিলের ভিতরের রুমটা? এটা জীবনেও সম্ভব না। কারণ আমি বারবারই বলি 12 হাত বাঙ্গি 13 হাত বিসি, এটা সম্ভব না। এবার অনুবাদটারে উল্টায় দেন, উল্টায় দিলে কি আসতেছে? রুমটি যোগ তয়কারে তে, রুমটিতে টেবিলের উপরের ডাস্টারটি। তাহলে অনুবাদটা হয়ে গেল, দেখেন একদম চমৎকার একটা অনুবাদ হয়ে গেল। রুমটিতে, রুমটিতে
টেবিলের উপরের ডাস্টারটি। এবার আমি কিন্তু এগুলোকে বাক্য লিখি নাই, আমি চাইলে এগুলোকে বাক্যে লিখেও কনভার্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, বাক্য লিখেও আমরা কনভার্ট করতে পারবো। যেমন আসেন আমরা যদি এইভাবে বলি, দেশের মানুষের ভবিষ্যৎ হলো, এই হলো হচ্ছে বলতে হয় না, ঠিক আছে, শিক্ষার উপর নির্ভরশীল। তাহলে দেখেন আমরা এখানে বিভক্তি অনুযায়ী লিখবো, দেশের মানুষের ভবিষ্যৎ, এতটুকু হলো সাবজেক্ট, হলো এটা ভার্ব, শিক্ষার উপর নির্ভরশীল এটা হচ্ছে এক্সট্রা পার্ট। হ্যাঁ, এক্সট্রা পার্ট। তাহলে এইটারে আমরা যদি একটু ভাঙা ভাঙা দেখাই, দেখেন তো বাবা, দেশ এর এই যে অফ চলে আসছে, মানুষের এই যে অফ চলে আসছে, ভবিষ্যৎ এখানে কিছু নাই। তো বিষয়টা হইতেছে ইংলিশে যেটা হয়, আগে বসে প্রেপোজিশন, পরে বসে নাউন। আর বাংলায় যেটা হয়, আগে বসে নাউন, তারপরে বসে বিভক্তি। তার মানে এই যে বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা পুরোটা ক্রস কানেক্টেড। আমি এটা বারবারই বলি, পুরোটা ক্রস কানেক্টেড যদি বিশেষ করে বাংলায় বিভক্তি থাকে আর ইংরেজিতে প্রেপোজিশন থাকে। তাহলে দেখেন দেশের মানুষের ভবিষ্যৎ, ভবিষ্যৎটা আগে আনেন, তাহলে হবে দা ফিউচার। এইবার ফিউচারের আগে কি আছে, র আছে, তাহলে অফ লিখবো। আর বিষয়টা হচ্ছে সাধারণত নাউনের পরে অফ থাকলে সামনে দা বসে, মোস্ট অফ দ্য কেস। মানুষের ইংরেজি কি, পিপল। এবার মানুষের আগে কি আছে, র আছে, মানে পরে অফ হবে। মানে আগে যেটা বাংলায় মানুষের পরে আছে, দেখেন মানুষের সামনে আছে র, তাহলে পেছনে লিখবেন অফ, মানে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা উল্টা। এবং আমি বলছিলাম ওই যে নাউনের পরে অফ থাকলে সামনে সাধারণত একটা দা বসে। এবার দেশ, দা কান্ট্রি, তাহলে দেশ তো নির্দিষ্ট হয়ে গেল। The future of the people of the country is dependent on education. ঠিক আছে ম্যান? এই তো মাশাআল্লাহ। আঞ্জুমান বেগম, আঞ্জুয়ারা বেগম, তিথি খাতুন, সামিউল ভাই বলতেছে অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন করাবেন না? হ্যাঁ ভাই, আপনি কি প্রথম দিনে অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন চাইতেছেন? আমরা তো ধাপে ধাপে যাব, আমাদের এখানে আমরা একদম বেসিক থেকে শুরু করছি, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স সব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেছে ইনশাআল্লাহ। এইবার আসেন আমরা আরেকটা তথ্য জেনে নিয়ে তারপর এই জায়গাটাতে যাব। এখন আমরা যদি কখনো এরকম দেখি যে একটা সিঙ্গুলার প্লাস একটা প্লুরাল প্লাস এরপরে আবার একটা সিঙ্গুলার প্লাস এরপরে আবার একটা প্লুরাল প্লাস তারপরে আছে ভার্ব, এরপরে আছে ধরে নেন আদার্স। তো আমরা জানি, ধরেন এটা যদি এরকম হয়, সিঙ্গুলার আর প্লুরালের মাঝখানে আছে একটা প্রেপোজিশন, আমি সংক্ষেপে প্রেপ লিখলাম, প্রেপোজিশন 1। প্লুরাল আর সিঙ্গুলারের মাঝখানে আছে আরেকটা প্রেপোজিশন, আমি এটাকে লিখলাম 2। এই সিঙ্গুলার আর প্লুরালের মাঝখানে আছে আরেকটা প্রেপোজিশন, এটা লিখলাম প্রেপোজিশন 3। যদি কখনো দেখেন যে এই যে সিঙ্গুলার প্লুরাল এরা এক বা একাধিক প্রেপোজিশন দিয়ে যুক্ত হয়েছে, তখন আমরা একটা টেনশনে থাকতে পারি যে ভাইয়া আমরা তো জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আমরা তো জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন সেটা হলো আপনি দেখবেন প্রথম প্রেপোজিশনের আগে কি আছে। এই ক্ষেত্রে প্রথম প্রেপোজিশনের আগে যা থাকবে সেই অনুযায়ী আমরা ভার্ব লিখব। আমাদের প্রথম প্রেপোজিশনের আগেরটা এখানে সিঙ্গুলার আছে, এখানে সবগুলো প্লুরাল হলেও ভ্যালু নাই, প্রথমটা যা হবে আমরা সেই অনুযায়ী ভার্ব লিখব। তো দেখেন আমি যদি এক্সাম্পল দেই, যেমন the boxes on the table
in my reading room. In my reading room is or are rectangular. তাহলে আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এইটা হলো বাবা আমাদের ভার্ব। মনোযোগ সহকারে দেখেন বাবা, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, এবার দেখেন তো বক্সেস, অনেকগুলো বাক্স, এইটা হচ্ছে প্লুরাল। টেবল সিঙ্গুলার, মাই রিডিং রুম আমার পড়ার রুম, একটা রুমস তো নাই, এইটাও সিঙ্গুলার। তাহলে খেয়াল করেন এই যে ছিল প্লুরাল, এই যে ছিল সিঙ্গুলার, আর এইখানে কিন্তু প্রেপোজিশন, এইখানে কিন্তু প্রেপোজিশন। তাহলে দেখেন এই যে অনের বাংলা কি ভাই, মনে আছে তো? উপরের। ইনের বাংলা কি? এ অন্তস্থ অ তয়কারে তে। তাহলে দুটো নাউনের মাঝখানে প্রেপোজিশন, দুটো নাউনের মাঝখানে প্রেপোজিশন। এতটুকুর বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখবো আমরা লিখবো আমার পড়ার ঘরে টেবিলের উপরের বাক্সগুলো। তাহলে দেখেন তো এইখানে আর লিখতে হবে কেন? কারণ প্রথম প্রেপোজিশনের আগে প্লুরাল আছে। তাহলে আমরা নিব আর, ইজ নেওয়া যাবে না। আপনারা বুঝতে পেরেছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। এই তো মাশাআল্লাহ অনেকে কমেন্ট করে ফেলছেন। থ্যাঙ্কস জিলিয়ান। স্যার কত নাম্বার ক্লাস এইটা? কি জানা বললো মনেম শাহরিয়ার, এটা আমাদের 3 নাম্বার ক্লাস ভাই। এটা আমাদের আজকে 3য় ক্লাস চলতেছে। ঠিক আছে, আপনারা চাইলে এখনো আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন। এইবার আসেন, আমরা যখন দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য দেখেন, এবার আমরা এগুলোকে ট্রান্সলেট করব। দ্য ম্যাপ, এই যে দেখেন এটা কিন্তু সিঙ্গুলার। দ্য সিটি, এটাও সিঙ্গুলার। দ্য ওয়াল, এটাও সিঙ্গুলার। দ্য অফিস, এটাও সিঙ্গুলার। তো যাক আমরা এত দূরে না যাই, আমরা এখানে যে কাজটা করব, আমাদেরকে বলতেছে দ্য ম্যাপ অফ দ্য সিটি অন দ্য ওয়াল ইন দ্য অফিস হেল্পস দ্য ভিজিটর্স। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সেন্টেন্স দেখে এখান থেকে আমরা ভার্বটাকে বের করে ফেলবো। তো এই হেল্পস হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই পুরো অংশটাকে আমরা সাবজেক্ট কাউন্ট করি। যদি এখানে হেড ওয়ার্ড সাপোর্টিং ওয়ার্ড বলে একটা বিষয় আছে, এতটুকু হলো আমাদের সাবজেক্ট। আর পরের অংশটা তো বুঝতেই পারতেছেন, অবজেক্ট। তো বাংলায় যেটা হয়, বাংলায় অনুবাদ করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, শেষমেশ ভার্ব লিখতে হয়। তাহলে হেল্প শব্দটার বাংলা আমরা পরে লিখবো। তাহলে আমরা প্রথমে সাবজেক্টের বাংলা অনুবাদ করি। দেখেন তো, একটু দেখে নেন তো, ইন মানে কি? ইন মানে হলো এ অন্তস্থ অ তয়কারে তে। কিছু কিছু রেয়ার কেসে র বা এরও হইতে পারে। অন, এটা হলো উপরে অথবা উপরের। অফ, এটা হলো র অথবা এর। এখন আপনি যদি বলেন ম্যাপের শহর আর শহরের উপরে দেয়াল, দেয়ালের ভিতরে অফিস রুম, তাহলে কিন্তু হচ্ছে না। এবার উল্টা দিক থেকে আসেন, দা অফিস, অফিস মানে অফিস, হ্যাঁ অফিস। এবার ইন আছে, তাহলে আমরা এতটুকু বাংলা অনুবাদ কি বলবো? আমরা বলবো অফিসে। অফিসে, যে অফিস যোগ এ, এরও বলতে পারবেন আপনি চাইলে, অফিসের। এবার দেখেন দেয়াল যোগ অন, উপরের। তাহলে দেয়াল উপরের না, আমরা বলবো অফিসের। অফিসের চাইলে এই রটা না বললেও চলে। দেয়ালের উপরের, উপরের শহর যোগ এর, শহরের। দা ম্যাপ মানে মানচিত্র, যে মানচিত্র টি। এইবার দেখেন হেল্পস, আমরা হেল্পসটা শেষমেশ বলবো। দা ভিজিটর্স, ভিজিটর মানে দর্শনার্থী, দর্শনার্থীদেরকে। এইবার আছে হেল্পস, শেষমেশ আমরা লিখবো সাহায্য করে। বাবারা অনুবাদটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ বলে ফেলেন। এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাআল্লাহ, আপনারা তো চমৎকার লিখছেন। তাহলে এইভাবেই আমরা ইজিলি অনুবাদ করতে পারি। এইবার দেখেন আমাদের গ্রামের রাস্তাগুলোর অবস্থা সম্পর্কিত প্রতিবেদনটি কর্তৃপক্ষকে হতবাক করেছে। আমরা এটাকে একটু আন্ডারলাইন করে ভেঙে নেই। মাথায় রাখবো আমরা বিভক্তি থাকলে আন্ডারলাইন চলতে থাকবে, না থাকলে থেমে যাবে। আমাদের গ্রামের রাস্তার অবস্থা সম্পর্কিত প্রতিবেদনটি, এটা হলো আমাদের সাবজেক্ট।
হতবাক করেছে, এটা হলো ভার্ব। কাকে হতবাক করছে? কর্তৃপক্ষকে। এইটা হইলো আমাদের অবজেক্ট। তাহলে এবার একটু খেয়াল করেন তো, আমাদের এটা এমনিতেই গ্রামের এই যে র চলে আসছে, রাস্তাগুলোর সম্পর্কিত, এটা একটা প্রেপোজিশন কিন্তু। তাহলে র মানে হচ্ছে অফ, এই র মানে হলো অফ, সম্পর্কিত ইংরেজি হলো অ্যাবাউট। চাইলে অনও বলা যায়, আর প্রতিবেদন তো আমরা বুঝতেই পারছি রিপোর্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, আমরা এটা উল্টা দিক থেকে লিখবো, প্রতিবেদনটি, নির্দিষ্ট প্রতিবেদন। তাহলে আমরা লিখবো দ্য রিপোর্ট, সম্পর্কিত, অ্যাবাউট। তাহলে আমরা এখানে অনও বলতে পারি, কোনো সমস্যা নাই। এবার রাস্তাগুলোর অবস্থা, অবস্থার ইংরেজি কি? কন্ডিশন। অবস্থার সামনে র আছে মানে পেছনে অফ হবে, আর আমরা জানি নাউনের পরে অফ হলে সামনে দা বসে। এবার দেখেন রাস্তাগুলো, তাহলে দা রোডস। এবার দেখেন সামনে র আছে, তার মানে আমরা অফ লিখবো। এবার আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ, ট্রান্সলেশন হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? দ্য রিপোর্ট অন, অর দ্য রিপোর্ট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য রোডস অফ আওয়ার ভিলেজ। আমাদের, দেখেন উল্টা দিক থেকে আসতেছে, আমাদের গ্রামের রাস্তাগুলোর অবস্থার বা অবস্থা সম্পর্কিত রিপোর্টটি, প্রতিবেদনটি কর্তৃপক্ষকে হতবাক করেছে। হতবাক করে দেওয়ার ইংরেজি আপনি কি বলতে পারেন? অ্যাস্টনিশড। অ্যাস্টনিশড করেছে, আপনি চাইলে এখানে বলতে পারেন হ্যাজ অ্যাস্টনিশড। কেন আমি হ্যাভ লিখলাম না? কারণ রিপোর্ট হলো সিঙ্গুলার, প্রথম প্রেপোজিশনের আগেরটা। এই হ্যাজ বললেও চলে, না বললেও চলে। হ্যাজ অ্যাস্টনিশড অর অ্যাস্টনিশড দ্য অথরিটি। ওকে ম্যান? তাহলে এইভাবে ইনশাআল্লাহ খুব সহজে আপনি যদি লাগাতার চেষ্টা করতে থাকেন, এইভাবে খুব সহজে আপনি বড় বড় বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবেন। এভাবে কিন্তু 38তম বিসিএস এর বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বা 38তম বিসিএস এর বাংলা থেকে ইংরেজি অনুবাদে এরকম আসছিল। অনুবাদটা আমি একটু বলি, দেখেন। হ্যাঁ, এই রুলে আসছিল 38তম বিসিএস এর বাংলা থেকে ইংরেজি অনুবাদ। সংস্কৃতি হলো, এটা খুব সহজ, কালচার ইজ, পুরোটা যদি শোনেন, সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি বিধানের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। তাহলে খেয়াল করেন, সংস্কৃতি হলো, হ্যাঁ, সংস্কৃতি হলো, কালচার ইজ, এখানে বিভক্তি নেই, আমরা নর্মাল লিখলাম সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের, যে জীবন যোগ এর, অফ লাইফস, অফ এনভায়রনমেন্ট, অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, অ্যাবাউট লাইফস, জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের, এই যে আবার এর চলে আসছে। আপনার কাছে মনে হচ্ছে এটা তো অনেক টাফ একটা অনুবাদ, সংস্কৃতি হলো জীবনের ও পরিবেশের উৎকর্ষ সাধনের ও উন্নতি বিধানের এবং ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। অনেক টাফ, মাগো বাবাগো কি করবো গো, অনেক প্যারায় আছেন ভাইরে, এই প্যারা নিয়ে কোনো লাভ নাই। এটা ক্লাস 5 এর অনুবাদ, যদি আপনি টিপস এন্ড ট্রিক্সটা জানেন। সমস্যা হচ্ছে গিয়ে আমাদেরকে এই টিপস এন্ড ট্রিক্স গুলো শেখানো হয় না, আমাদেরকে শেখানো হয় না বলেই তো আমরা কট খাই। তা আমি মজা করে বলি যে ভাই, আপনার কট খাওয়ানোর দরকার কি? আপনি টক খান ভাই, কট খায়েন না। আপনি একটু পড়েন, আর শিক্ষকদেরকে বলি যে ভাই, আমি যখন পড়াবো আমাদের একটু স্টাডি করা উচিত ভাই, ঠিক আছে? দেখেন কসকো সাবান, সেই 30 বছর আগে যেই ফ্লেভার ছিল, যেমন ছিল, এখন এরকমই আছে। মানুষ কসকো সাবানের কতটুকু দাম দেয়, অথচ 30 বছর আগে লাক্স সাবান আর এখনকার লাক্স সাবান এক না। এখন দেখবেন কারিনারে দিয়ে, ক্যাটরিনারে দিয়ে, অমুকরে দিয়ে, তমুকরে দিয়ে অ্যাড দিচ্ছে। এখানে আপনার দেখবেন অ্যারোমা বা সুগন্ধ যোগ করতেছে, মোড়ক চেঞ্জ করতেছে, ডিজাইন চেঞ্জ করতেছে। তার মানে একজন শিক্ষককে এরকম তার পড়ানোর ডিজাইন, নোটশিটের ডিজাইন, ধরন সব চেঞ্জ করতে হয়। তা না হলে তো আসলে স্টুডেন্টরা, এখন আমারও যদি সেই আপনি ছোটবেলার স্টাইলে পড়ান, আমার বাল্যকালের পড়াশোনা আর আমার ছেলের পড়াশোনা তো মিলবে না, দুটার মধ্যে পার্থক্য আছে না, বুঝতে হইব তো নাকি? তো এই আর কি, আশা করি ইনশাল্লাহ এতটুকু ধরে ফেলছেন। ঠিক আছে, শিক্ষকদের অনেক দায়িত্ব। আমাদের লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ। এইবার চলে আসি আমরা, তো আরেকবার বলে নিই আপনাদেরকে, যারা আমাদের এই ইংলিশ ফর টিচার্স ব্যাচটাতে যুক্ত হতে চাচ্ছেন, এখনো চাইলে যুক্ত হতে পারবেন। এটা আমাদের 6 মাসের অধিক সময় নিয়ে কোর্সটা চলবে। কোর্স ফি মাত্র 3000 টাকা। 3000 টাকা মাত্র, মানে অনেক কম বলতে পারেন কোর্সের তুলনায়। ইনশাল্লাহ সারা জীবনে আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ক্লাস শুরু হয়েছে 16 তারিখে, এই পর্যন্ত 3টা ক্লাস হয়েছে। ক্লাসগুলো 2 বছর পর্যন্ত গ্রুপে দেয়া থাকবে। সো যে কোনো সময় ক্লাস দেখতে পারবেন। আপনার এই জায়গায় গ্রামার, ফেয়ার রাইটিং, একাডেমিক রাইটিং, স্পোকেন ইংলিশ, রিডিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন, এভরিথিং উইল বি কভার্ড ইনশাআল্লাহ।
তো যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। আতিকুর রহমান ভাই, থ্যাংক ইউ। তো এইবার এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা করবেন। সব আমি করে দিলে তো বিপদ, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি আপনাদেরকে 5টা হোমওয়ার্ক দিচ্ছি, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, করে আমাকে জমা দিবেন। এবং 7, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে জমা দিবেন, ঠিক আছে? আর আপনাদের কিন্তু প্রেজেন্টেশন থাকবে, প্রেজেন্টেশনের টপিক আমি বলে দেব। সামনের সপ্তাহে আমাদের সাথে যারা যুক্ত আছেন একটা করে 3 থেকে 5 মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে, ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। চাইলে আমাদের কোর্সটাতে যুক্ত হতে পারেন। আপনাদের ভাই বোন কেউ যদি থাকে যাদের চাকরির বয়স শেষ কিন্তু চাচ্ছেন যে হালাল ভাবে ভালোভাবে একটু ইনকাম করি, তারা চাইলে এই কোর্সটাতে বিনিয়োগ করতে পারেন। 3000 টাকার বিনিয়োগে ইনশাআল্লাহ 3 কোটি টাকা আর্ন করতে পারবেন। তো আর খুব বেশি কথা বলছি না, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, টাটা।